আহা কানাই, তোমার হাতে জাদু আছে বলতে হবে, না হলে কি আর একসাথে বসে ছ ছখানা সিঙাড়া আমি এই বয়স্ক মানুষটা খেতে পারি? উফ, কি অপূর্ব বানাও তুমি! গরম গরম আরো এক খোল সিঙাড়া বানিয়ে দাও তো। ও কানাই কাকা, বলি আমি আজকে খাবো না, বাড়ির জন্য নিয়ে যাব। গরম গরম 20খানা সিঙাড়া তাড়াতাড়ি ভেজে দাও তো, একদম বাড়িতে নিয়ে চলে যাব। কানাই, হাতটা তাড়াতাড়ি চালাও, বলি সবাই বসে আছে তো সিঙাড়া নামার জন্য। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আগে কর্তামশাই, এই হয়েই এসছে, এই তো এইবারে আর এক খোল গরম গরম সিঙাড়া এই নামালাম বলে আর সবাইকে দিলাম বলে। জয় মা, জয় মা, আজকে অনেক টাকায় লাভ হলো। এই কানাইটা বোকা হাবা আছে বলে ওকে দিয়ে বেশ ভালোভাবে কাজ করিয়ে নেওয়া যায়। যাই হোক, আমার ব্যবসায় লাভ করা নিয়ে কথা। মা, ও মামা, তুমি যে বলেছিলে আমার জন্মদিনে অনেক লোক নিমন্ত্রণ করে খাওয়াবে, কই খাওয়ালে না তো? তুমি তো কাউকেই ডাকলে না। ফুলি, এইবারে জন্মদিনে কাউকে ডাকা হলো না রে। আমি কথা দিচ্ছি পরের বারে অনেক লোকজন নিমন্ত্রণ করে খাওয়াবো। তুই তো বুঝছিস ফুলি, ছোট হলেও তো বুঝিস আমাদের ওই দিন আনা দিন খাওয়া। তোর বাবা সিঙাড়ার কাজ করে যেটুকু পয়সা পায় তাতে আমাদের কোনো রকমের সংসার চলে। না না মা, আমি কোনো কথা শুনবো না। তুমি তো আগের বারও বলেছিলে এইবারে অনেক লোক নিমন্ত্রণ করে খাওয়াবে, কই এবারেও তো খাওয়ালে না। হে ভগবান, আমার এই ছোট মেয়েটাকে কত মন ভোলানো কথা বলতে হয়। ভগবান যেন একদিন মুখ তুলে তাকায়, আমার এই ছোট মেয়েটার জন্মদিন যেন সেদিন অনেক ধুমধাম করে পালন করতে পারি। ফুলিটার জন্য বড় কষ্ট হয় গো। এইটুকু ছোট মেয়ে আমার কাছে বায়না ধরে ওর জন্মদিনে অনেক লোক খাওয়ানোর জন্য। আমাদের নিজেদেরই তো ভালো করে চলে না, কি করে বোঝাই ওকে? গিন্নি, তুমি তো জানো কর্তামশাই মাস গেলে 300 টাকা মজুরি দেন। ওই 300 টাকায় কত কষ্টে যে সংসার চালানো যায় সে তো আমরা জানি গো। আমাদের যদি পয়সা থাকতো তাহলে তো আমরা নিজেরাই একটা দোকান খুলতাম গো গিন্নি। কি আর করা যাবে বলো? বলছি যে তুমি কর্তামশাইকে একটু বলো না গো, এই মাসের মজুরিটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতে। আর যদি কিছু টাকা উনি ধার দেন, মেয়েটাকে একটু মাছ কিনে খাওয়াতে পারি। কর্তামশাই যা কৃপণ মানুষ, তাতে উনি ধার দেবেন বলে তো মনে হয় না। তবে হ্যাঁ, আমার পাওনা টাকা মানে ওই মাসের মজুরিটা যদি দেন আগে ভাগে তাহলে ভালোই হয়। ও কানাই কাকা, বলি আজকে আর সিঙ্গারা নেওয়া হবে না গো। আসার সময় তাড়াহুড়োর মাথায় টাকার ব্যাগটা আনতে ভুলে গেছি। তাতে কি হয়েছে বিশু, গরম গরম সিঙ্গারা ভাজি কয়েকটা দিয়ে দি, পয়সা না হয় কালকে এনে দেবে। কানাইয়ের এই উদার মানসিকতা তার কর্তামশায়ের একদম পছন্দ ছিল না। কানাই, আমি পরিষ্কার বলে দিলাম, এইভাবে ধারে কাউকে যদি জিনিস দিস তবে কিন্তু আমি তোকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এমন করে কেন বলছেন কর্তামশাই? বিশু তো বলেছে কালকেই পয়সাটা দিয়ে দেবে। আগে কর্তামশাই, আমার একটা কথা ছিল, এই মাসের মজুরিটা যদি একটু তাড়াতাড়ি দিতেন। আসলে মেয়েটার জন্মদিন ছিল, একটু মাছ কিনে দিব, সেটাও সেদিন হয়নি। তা আজ যদি টাকাটা দেন আমি একটু মাছ নিয়ে বাড়ি ফিরি। কানাই,
আমার সিঙ্গারা পুড়িয়ে নষ্ট করে ফেললি? হতচ্ছাড়া, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। পয়সা দিয়ে কেনা জিনিসগুলোকে এইভাবে নষ্ট করে দিলি। এই নে 50 টাকা। এতে যদি তোর কিছু হলো হলো, না হলে আর 1 পয়সাও পাবি না। এ মাসের বাকি টাকাও তুই আর পাবি না। আজই তোকে এখান থেকে বিদায় করব। আমাকে ক্ষমা করে দেন কর্তামশাই, আমার ভুল হয়ে গেছে। আসলে ওই কথা বলতে গিয়ে আমি সিঙ্গারাটা পুড়িয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দেন। আমি যদি কাজ না করি আমার পরিবারের পাশে কে দাঁড়াবে কর্তামশাই? কোনো ক্ষমা নয়, তুই এক্ষুনি এখান থেকে বিদায় হ। আমি তোর জায়গায় আরো ভালো লোক রাখবো। আমার ব্যবসা এমনিও চলবে। কাজটা আর থাকলো না গিন্নি। কথা বলতে গিয়ে কিছু সিঙ্গারা পুড়িয়ে দিয়েছিলাম, কর্তামশাই বের করে দিল কাজ থেকে। কি করে যে সংসার চলবে কিছুই যে বুঝছি না। সে কি গো, কাজটা তোমার চলে গেল, এখন আমরা খাবো কি গো? হায় হায়, এ কোন দিন দেখালো ভগবান! কি করে যে সংসার চালাবো গিন্নি, আমার তো ভেবে ভেবে রাতের ঘুম উড়ে যাচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? ঘরে যেটুকু ময়দা, আলু, মশলা আর তেল আছে তা দিয়ে যদি অল্প কয়েকটা সিঙাড়া ভেজে আমরা বিক্রি করি তাহলে কেমন হয়? কিন্তু ওই দিয়ে কি আর সংসার চলে? আর কেই বা নেবে? আমাদের তো দোকানও নেই। এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাছাড়া আপাতত তুমি আমাদের ওই ভ্যানে করেই সিঙাড়া বিক্রি করতে যাও, তাতে যদি লাভ হয় পরে আরও বড় ব্যবসা করতে পারবো। গিন্নি, ঘরে যা ছিল সবই তো শেষ করে দিয়ে সিঙ্গারা বানানো হচ্ছে। খুব চিন্তা হচ্ছে, বিক্রি হবে তো এগুলো? এটা ছাড়া যে আমাদের কাছে আর উপায় নেই গো। তুমি সিঙাড়াগুলো তৈরি করে দিলে আর আমি ভেজে দিলাম, এবার তুমি গিয়ে বিক্রি করবে শুধু। দেখোই না কি হয়। গ্রামের ওই বাড়িগুলোর ওখানে গিয়ে বসো, তারপর দেখো, আশা করছি সবাই কিনবে। এরপর কানাই দু ঝুড়ি সিঙাড়া নিয়ে গ্রামের ঘরগুলোর সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণের মধ্যেই সেখানে বেশ কয়েকজন লোকজন জড়ো হয়ে যায়। তারপর সবাই কানাইয়ের সিঙাড়া কেনে। এতে কানাইয়ের অনেক টাকাই লাভ হয়। এভাবে প্রতিদিনই কানাইয়ের সিঙাড়া খেতে গ্রামের অনেক লোকজন জড়ো হয়ে যায়, আর তার সিঙাড়াগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে যায় আর তার কাছে অনেক পয়সা চলে আসে। বুঝলে গিন্নি, আমাদের সিঙ্গারার ব্যবসা করে বেশ ভালোই লাভ হচ্ছে, কিন্তু দু ঝুড়ি সিঙ্গারাতে চলছে না। অনেক লোকজন জমা হয়ে যাচ্ছে। ভাবছি এবার একটা দোকান কিনবো। কি মজা, কি মজা! বাবা, এবার আমাদেরও একটা নতুন দোকান হবে। কি মজা! তুমি একদম ঠিক বলেছ। আমাদের সিঙাড়ার ব্যবসা করে বেশ ভালোই লাভ হচ্ছে। এভাবে একটা দোকান কিনে নিলে আরও লাভ হবে। তখন আমাদের খাওয়া পড়ার আর অভাব থাকবে না, আর আমরাও আরও ভালো করে আমাদের মেয়ের জন্মদিন পরের বার পালন করতে পারবো। বুঝলে গিন্নি, যা হয় ভালোর জন্যই হয়। কর্তা মশাইয়ের কাছ থেকে সেদিন যদি আমি চলে না আসতাম, তাহলে আজকে আমাদের নিজেদের একটা দোকান করার কথা ভাবতেও পারতাম না। সেদিন কর্তা মশাই বের করে দিয়ে ভালোই করেছিল। এরপর কানাই ও তার স্ত্রী একটা সিঙাড়ার দোকান খোলে। সেখানে সিঙাড়া বিক্রি করতে শুরু করে। এই তো বৌদি, এত দিনে ঠিক কাজ করেছো। দাদা তো দু ঝুড়ি সিঙ্গারা আনতো, ওতে কি আমাদের এত গ্রামের লোকজনের পোষায়? এইবারে সিঙ্গারার দোকানে সবাই মন প্রাণ দিয়ে যত খুশি সিঙ্গারা খাবো। বৌদি, আমাকে 10টা সিঙ্গারা দাও। একদম গরম গরম সিঙ্গারা ভেজে দেবে কিন্তু। এই এক্ষুনি দিচ্ছি। গরম গরম সিঙাড়া তেলে ছেড়েছি, ভাজা হয়ে গেলেই তোমাকে দিয়ে দিচ্ছি।
ও কানাই কাকু, আমাকে 20টা সিঙ্গারা দাও। আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে ওই নদীর ধারে বসে বসে সিঙ্গারা খাবো। গরম গরম ভেজে দাও তো। এই তো, এই এক্ষুনি দিয়ে দিচ্ছি গরম গরম সিঙ্গারা। আজ প্রথম দিন দোকান খুলেছি বলে কথা, একটা করে সিঙ্গারা সবাইকে বেশি দেওয়া হবে। আজ 3 মাস হয়ে গেল সিঙ্গারার দোকান থেকে তুমি একটা টাকাও রোজগার করে আনতে পারলে না। এভাবে যদি আর বেশি দিন চলে, আমাদের তো পথে বসতে হবে গো। আমি বরং একটা কথা বলছি, তুমি ওই কানাইয়ের খোঁজ করো, ওকেই একটু বুঝিয়ে বলো, যদি তোমার দোকানে ফিরে আসে তাহলে আবার সিঙ্গারার ব্যবসাটা ভালো করেই চলবে। এই তুমি একদম ঠিক বলেছ গিন্নি, আমিও সেটাই ভাবছি। কানাই যতদিন ছিল আমার দোকান বেশ ভালোই চলতো, ভুলটা আমারই ছিল। আমি কাল সকালেই গ্রামের ওই কানাইয়ের কাছে খোঁজ করতে যাচ্ছি। শুনলাম কানাই নাকি বড় সিঙ্গারার দোকান খুলেছে। যাই হোক, এখন যাই, সেখানেই কানাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। কর্তামশাই, আপনি এখানে? কানাই রে, আমি সেদিনকে তোকে আমার দোকান থেকে তাড়িয়ে বড় ভুল করেছি, পারলে তুই আমায় ক্ষমা করে দিস। সেদিনের পর থেকে আজ অবধি আমার দোকানে আর একজনও আসেনি। না না কর্তামশাই, ওভাবে কেন বলছেন? সেদিন আপনি যদি আমাকে তাড়িয়ে না দিতেন, তাহলে আমি যে আজকে নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আজ আমার যা কিছু উন্নতি, সেদিন আপনার ওই তাড়িয়ে দেওয়ার জন্যই তো হয়েছে। কানাই, ফিরে চল কানাই, আমার দোকানে ফিরে চল। আমরা একসাথে দোকান করব, তোর অর্ধেক টাকা, আমার অর্ধেক টাকা। সবই বুঝছি কর্তামশাই, কিন্তু আমি যে নিজেই একটা দোকান খুলে ফেলেছি, আমি চলে গেলে আমার দোকানকে দেখবে কে? কর্তামশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমার স্বামী কাল থেকে আপনার দোকানেই কাজ করবে, আর এই দোকানটা আমি সামলাবো। সুখে থেকো বৌমা, তোমরা আমার যে উপকার করলে আমি তা কোনো দিন ভুলবো না। এরপর কানাই কর্তামশায়ের দোকানে আগের মতোই সিঙ্গারা তৈরির কাজ শুরু করে। এভাবে কানাই ও তার স্ত্রীর পরিশ্রমে একদিন তারা একটা বড় বাড়ি তৈরি করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। দেখ বাবা, তোর এবার একটা বিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে চাই। সংসারের এত কাজ আমি আর একা হাতে টানতে পারছি না রে। তোমার কি সেই এক কথা? বলি, বিয়ে ছাড়া কি আর কোনো কথা নেই নাকি তোমার? দেখছো তো সংসারের এই অবস্থা। আমার বন্ধু বান্ধবরা সব কোথায় চলে গেল, আর আমি এতদূর পড়াশোনা করেও মাঠের কাজ করছি। লজ্জা লজ্জা। দেখ বাবা, ভগবানের আশীর্বাদে আমাদের খাওয়া পড়া ঠিকই জুটে যাচ্ছে। তুই এবার বিয়েটা করে নে মহিম। টাকা 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 ছাড়া দুনিয়া ফাঁকা। ওসব বিয়ে থা আমি এখন করছি না। আগে আমি বড় জায়গায় পৌঁছাবো, তারপর ভাববো। দূর দূর, এসব কি আর আমার শোভা দেয় নাকি? স্কুলে পড়াশোনা করে মাঠে কোদাল চালাচ্ছি, আর আমার বন্ধুরা সব শহরে গিয়ে বড় বড় কোম্পানিতে চাকরি করছে। দূর দূর, একদম এ সমস্ত ভালো লাগে না। অবশেষে কদিন পর সরলা নামে এক মেয়ের সাথে মহিমের বিয়ে দিয়ে দেয় মহিমের মা। জানো বৌমা, এই রুই পোস্ত রান্নাটা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন। খুব ভালো লাগতো খেতে, তাই আজও এই রান্নাটা মনে রেখে দিয়েছি। তাই বুঝি মা, তোমার মতো শাশুড়ি মা পেয়েও আমি খুব খুশি মা। তোমার মতো বৌমা পেয়েও আমি খুব খুশি। তা সরলা, আমার রান্না হয়ে গেলে তুমি মাংসটা শুধু রেঁধে দিও, তাহলেই হবে। জানেন শাশুড়ি মা, আমার যখন 3 বছর বয়স, তখন আমার মা অসুখে মারা যায়। মা কি জিনিস আমি সত্যিই কোনোদিন বুঝিনি, কিন্তু আপনাকে পেয়ে আপনার মধ্যে যেন আমি আমার মাকেই খুঁজে পাই। আপনি কোনো চিন্তা করবেন না শাশুড়ি মা, আমি ঠিক মাংস রান্না করে দেবো।
বাহ বৌমা, রান্নার তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। মহিম আমার খেয়ে খুব খুশি হবে আজকে। জানেন মা, যে রান্না করে তার রান্না খেয়ে যখন সবাই প্রশংসা করে তখন তার মনটা এমনিই ভরে যায়। আপনার আর আমার স্বামীর যদি খেয়ে ভালো লাগে আমি সত্যিই খুব খুশি হব মা। হ্যাঁ গো বৌমা, তুমি এত সুন্দর রান্না করেছো, তোমার রান্না খেয়ে আমার ছেলে প্রশংসা না করে পারবেই না। ঠিক আছে মা, আমার রান্না হয়ে এসছে, চলুন এবারে ঘরে যাওয়া যাক। চাষের কাজ সেরে দুপুরবেলায় মহিম ঘরে এসে খেতে বসে। তার মা এবং বউ যা যা রান্না করে সবই তাকে খেতে দেয়। আজ প্রথমবার আমি আমার রান্না তোমাকে করে খাওয়ালাম, কেমন হয়েছে কিছু বললে না তো? রান্না নিয়ে আবার কি বলবো, পয়সা দিলে এরকম অনেক খাবারই আজকাল হোটেলে পাওয়া যায়। আমার যেসব বন্ধুরা শহরে থাকে সবাই পয়সা দিয়ে হোটেলের থেকেও ভালো ভালো খাবার খেতে পায়। মহিম, আমার রান্না না হয় তুই রোজই খাস, কিন্তু বৌমার এত সুন্দর রান্নাটাকে তুই এভাবে অসম্মান করলি। ওহ, আগে তো তোমার প্যান প্যানানি শুনতাম, এখন শাশুড়ি বৌমা দুজনে মিলে কানের কাছে প্যান প্যান শুরু করেছে। সরলা স্বামীর কাছ থেকে অসম্মান, অপমান, অনাদর পেলেও শাশুড়ির মধ্যে এক মাকে খুঁজে পেয়েছিল। সে তার মনের কথা, প্রাণের কথা সব কিছু শাশুড়ির সাথে খুলে বলতো। আর শাশুড়িও সরলার মধ্যে এক নিষ্পাপ মেয়েকে খুঁজে পেয়েছিল। দেখো সরলা, একটা কথা তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি একজন লেখাপড়া জানা শিক্ষিত ছেলে। হ্যাঁ, আমি এখন চাষবাস করে খেতে হয় সেটা আলাদা কথা, কিন্তু আমার যোগ্যতা আছে শহরে ভালো জায়গায় চাকরি করার। তুমি একজন অশিক্ষিত গ্রাম্য মেয়ে, তোমার সাথে আমার বনিবনা কোনোদিনই সম্ভব না, তাই সে চেষ্টাও কোনোদিন করো না। সংসারে আছো, খেতে পড়তে পারছ, ব্যাস এটুকুকেই সৌভাগ্য মনে করো। আরে মহিম, তুমি এখানে কি করছো? তোমার তো এখন শহরে চলে যাওয়ার কথা। শহরে অনেক বড় কলকারখানা হয়েছে, সেখানে অনেক লোক নিচ্ছে। তুমি এত দূর পড়াশোনা করেছো, তুমি এখানে বসে থেকো না, তুমি এক্ষুনি শহরে চলে যাও। তুমি গেলে তোমাকে তো ওখানে সঙ্গে সঙ্গেই চাকরি দিয়ে দেবে। সত্যি বলছো পাঁচু কাকা? শহরে কলকারখানায় লোক নিচ্ছে? তাহলে তো আমার আর বসে না থেকে এখনই চলে যেতে হবে। আর কোনো কথাই নয়, এত দূর পড়াশোনা করেছি আমি, এই গ্রামে চাষবাস করার জন্য নয়। হ্যাঁ মহিম, খবরটা একদম সত্যি। যে কজন ছেলে তোমার মতো স্কুলে পড়াশোনা করেছে সবাই শহরে চলে গেছে, তাই আর দেরি না করে তুমিও চলে যাও। সরলা, আমি শহরে যাচ্ছি, আমাকে আজই যেতে হবে। শহরে কলকারখানায় অনেক লোক নিচ্ছে, আমি অনেক দূর লেখাপড়া করেছি, কাজেই আমি যদি ওখানে যাই আমার এখনই চাকরিটা হয়ে যাবে। তুমি আমার মায়ের খেয়াল রেখো। তুমি শহরে চলে গেলে আমাকে আর মাকে তো একাই থাকতে হবে। আর আমাদের জমি জায়গাগুলো, ওই জমি জায়গাগুলোর কি হবে? রাখো তো তোমার জমি জায়গা, ওই জমি জায়গা থেকে 2 পয়সা এসে আমাকে কি রাজা বানিয়ে দেবে নাকি? তার থেকে শহরের চাকরি পেলে আমার জীবনটাই পাল্টে যাবে। আর তুমি তো ছোটখাটো মেয়ে নাও, যথেষ্ট বয়স তোমার, আমার মাকে দিব্যি দেখাশোনা করতে পারবে। ঠিক আছে, তুমি যখন শহরে গিয়ে নিজের উন্নতি করতে চাও তবে তাই হবে। আমি তোমার মায়ের সব খেয়াল রাখব। মহিম শহরে চলে যাওয়ার পরে সরলা তার বৃদ্ধা শাশুড়ির যথেষ্ট খেয়াল রাখে, আর শাশুড়িও সরলার খেয়াল রাখে। তাদের দিন কাটে এই আশায় যে মহিম শহর থেকে আবার কবে তাদের বাড়িতে আসবে। ওদিকে কলকারখানার চাকরিটা মহিমের হয়ে যায়, বেশ ভালো টাকার মাইনে। আর কিছুদিনের মধ্যেই মহিম একটা ভালো বাড়িও কিনে নেয় এবং সেখানে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে দেয়।
দেখতে দেখতে 5 বছর পেরিয়ে যায়। মহিম তখনও গ্রামে আসে না। এসে পৌঁছায় মহিমের একখানা চিঠি। মা, বলুন না মা, চিঠিতে কি লিখে পাঠিয়েছে আপনার ছেলে? আমি তো পড়তে পারি না, আপনি পড়ে বলুন না মা। তোমার কপালটা যে পুড়ে গেছে বৌমা, আমি যে কোন মুখে তোমাকে সেই সত্যিটা বলি। হায় ভগবান! মা, তাড়াতাড়ি বলুন না, আমার কথা জিজ্ঞেস করেছে বুঝি? আসবে বুঝি? কি হয়েছে বলুন না মা, তাড়াতাড়ি বলুন না, চিঠিতে কি লিখেছে? আমি তোমাকে কি করে বলবো বৌমা? আসলে আমার ছেলে মহিম আর একটা বিয়ে করেছে। সে আর কোনোদিনই এখানে আসবে না বলে গেছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি কি ভুল শুনছি? আমার স্বামী আবার একটা বিয়ে করেছে, সে আর আসবে না কোনো দিন? এ আমি কি শুনছি? না 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 না। সরলা, তুমি ঠিকই শুনেছ সরলা। আমার ছেলে আর কোনোদিন ফিরবে না। সব দোষ আমার। আজকে নিজেকে বড় অভাগী মনে হচ্ছে। কেন জানো? আমি হয়তো ঠিকমতো ছেলেটা মানুষ করতে পারিনি, তাই তোমার কপালটাও আজ পুড়ে গেল। ছেলের এই ব্যবহার সহ্য করতে না পেরে সরলার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছিল। তারপর একদিন ঝড় বৃষ্টির রাতে সরলার শাশুড়ি চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে যায়। স্বামী কি জিনিস সরলা তা বোঝেনি, কিন্তু মা কি জিনিস শাশুড়িকে পেয়ে সরলা তা বুঝেছিল। কিন্তু শাশুড়ির মৃত্যুর পর সরলা একদম একা হয়ে যায়। মহিম, তোমার নামে 1.5 লক্ষ টাকা চুরির অপবাদ আছে। বড়বাবু জানিয়েছে ওই 1.5 লক্ষ টাকা তুমি যদি কালকের মধ্যে জমা করতে না পারো, তোমাকে কিন্তু জেলে ভোর দেওয়া হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কি করে টাকা চুরি করব? আমি তো কোনো টাকা চুরিই করিনি। তাছাড়া 1.5 লক্ষ টাকা আমি এখন কিভাবে এনে দেব? তুমি কিভাবে এনে দেবে সেটা তো আমার জানার বিষয় নয়। তুমি 1.5 লক্ষ টাকা সরিয়েছো, বড়বাবু সেটা জানিয়েছে। 1.5 লক্ষ টাকা যদি কালকের মধ্যে জমা দিতে না পারো, তাহলে তোমার জেলই হবে। মহিম তার দ্বিতীয় স্ত্রী আদুরিকে তার বিপদের কথা খুলে বলে। আহা হা হা, মরে যাই। তুমি কোথায় কি সব টাকার হিসাবের গোলমাল করবে আর আমার কাছে এসে এখন পয়সা চাইছো? ওসব হবে না। তোমার হিসাব তুমিই বুঝে নাও। তাতে যদি তোমার জেল হয় তাতে আমি কি করব? আদুরি, আমি তোমার কোনো কিছুরই অভাব রাখিনি। তোমাকে এত বড় বাড়ি দিয়েছি, এত কিছু দিয়েছি। আজকে আমার বিপদের দিনে তুমি আমাকে একটু সাহায্য করবে না? টাকার হিসাব মেটাতে না পারলে তুমি জেলে যাবে, তাতে আমার কি? হ্যাঁ, আমার কি? আমি এখানে দিব্যি রাজরানীর মতো বাস করব। পরের দিনও মহিম টাকা পয়সা জোগাড় করতে না পারলে মহিমের জেল হয়ে যায়। শহরের সেই বিলাসিতা, সেই বড় বাড়ি, ভালো খাওয়া দাওয়া সব কিছু তার কপাল থেকে চিরদিনের মতো ঘুচে যায়। এক কথায় মোহভঙ্গ হয় মহিমের। এত দিনে তবে পথের কাঁটা সরল। এবার এই বাড়ি, টাকা পয়সা সব কিছু যা আছে সব এবার আমি একাই ভোগ করব। কি মজা! অন্যদিকে জেলে বন্দি হয়ে যাওয়ার পর মহিম তার নিজের ভুলগুলো একটার পর একটা বুঝতে পারে। জেলের ওই জানলা দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে মহিমের মনে পড়ে যায় তার শ্রীবাটি গ্রামের কথা। মনে পড়ে যায় সেখানে অনেক স্মৃতি জড়িয়ে ছিল। সেখানে সে চাষবাস করত। মনে পড়ে যায় তার সেই কুঁড়ে ঘরটার কথা, যেখানে টাকা কম ছিল কিন্তু অগাধ শান্তি ছিল। মনে পড়ে যায় তার মায়ের কথা, যেখানে মা তার জন্য অনেক চিন্তা করত। মনে পড়ে যায় তার প্রথম স্ত্রী সরলার কথা, তার সরল মনের কথা, যেটাকে সে চিনতে পারেনি সময় থাকতে। এভাবে দেখতে দেখতে 12 বছর কেটে যায়। মহিম জেল থেকে ছাড়া পেয়ে যায়। তারপর
সে ফিরে যায় তার স্ত্রীবাটি গ্রামে। গ্রামে ফিরে গিয়ে সে বুঝতে পারে এই গ্রামই হচ্ছে তার ভিটে মাটি, তার মাতৃভূমি। তাই মাতৃভূমি কখনো বেইমানি করে না। সে দেখতে পায় তার প্রথম স্ত্রী সরলাকে। সরলা, আমাকে চিনতে পেরেছ? আমি সেই অপরাধী মহিম, একজন জেল ফেরত অপরাধী। তুমি এতদিন পরে? আমার বিশ্বাস ছিল তুমি একদিন ঠিক ফিরে আসবে। এ কী অবস্থা হয়েছে তোমার? এরপর মহিম স্ত্রীবাটি গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর তার জীবনের সমস্ত ঘটনা সরলাকে খুলে বলে। আর সরলাও স্ত্রীবাটি গ্রামে তার একাকিত্বের জীবনের কথা, সমস্ত দুঃখ কষ্টের কথা মহিমকে জানায়। সরলা, আমাকে ক্ষমা করে দিও। লোভে পড়ে আমি যে ভুল করেছি তার শাস্তি ভগবান আমায় দিয়েছে। আর কোনো ভুল নয়। এবার আমি তোমার সাথে সুখে শান্তিতে সংসার করতে চাই, জমিতে চাষ করতে চাই, এই ভিটে মাটিকে উপভোগ করতে চাই। আমি বুঝে গেছি সরলা, জমি কখনো প্রতারণা করে না। বেশ, অনেক হয়েছে, চলো এবার ঘরে চলো। আমি রান্না করে রেখেছি, যা করে রেখেছি তাই দুজনে মিলে ভাগ করে খাবো। এরপর সরলা আর মহিম সুখে শান্তিতে সংসার করতে থাকে।